বহুবার তাকে বলছি যে দেখো তোমার প্রথম স্ত্রী চলে গেছে, দ্বিতীয় স্ত্রীও চলে গেছে, আমি কিন্তু তৃতীয়, তুমি সেভাবে চলো। হ্যাঁ, আমি 3 নাম্বার স্ত্রী, তুমি সেভাবেই চলো যাতে 4 নাম্বার স্ত্রী তোমার করতে না হয়, কিন্তু সে 4 নাম্বার স্ত্রীও রেডি করে বসে। দেন কি হয়েছে? তারপর সেই মানসিক শারীরিক প্রত্যেকটা সেকেন্ডে আমাকে নির্যাতন করছে। আমি কি সোশ্যাল ওয়ার্কে এসে কখনো বলছিলাম আপনাদের কাছে যে সে আমার জন্য আমার সাথে এরকম কিছু করছে? এখন উনি যদি তালাক দিয়ে দেয় আমার কিছু করার নেই, তাই না? আপনার ডিসিশন কি? আমি তার ডিসিশন মেনে নেব। আচ্ছা, উনি যদি তালাক না দেয়, আপনাকে যদি গড়ে না তোলে, সেক্ষেত্রে আপনি কি ব্যবস্থা নেবেন? আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো এবার কঠিন ভাবে ফেসে গেলেন হিরো আলম। কিন্তু কেন, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। বার তাকে বলছি যে দেখো তোমার প্রথম স্ত্রী চলে গেছে, দ্বিতীয় স্ত্রীও চলে গেছে, আমি কিন্তু তৃতীয়, তুমি সেভাবে চলো। হ্যাঁ, আমি 3 নাম্বার স্ত্রী, তুমি সেভাবেই চলো যাতে 4 নাম্বার স্ত্রী তোমার করতে না হয়, কিন্তু সে 4 নাম্বার স্ত্রীও রেডি করে বসে আছে। যেহেতু আমরা লিগ্যালি হাজবেন্ড ওয়াইফ, সেক্ষেত্রে আমাকে লিগ্যাল ভাবেই তালাক দিতে হবে, তাই না? সে যদি ঢাকায় এসে তালাক দেয় আমার তো কিছু করার নেই। সত্যি কথা কি, আজকে যে আমি এখানে আসলাম বা আপনাদের সম্মুখীন হলাম, এখানে অনেক ভাইরাই আমাকে কল করে বলেছে যে আপু আপনাকে নিয়ে যেটা বলা হচ্ছে এটা প্রত্যেকটা ছেলেরই ইমোশন। যেহেতু প্রত্যেকটা ছেলেই চায় তার স্ত্রী তার বাবা মার অসুস্থতায় পাশে থাকবে, প্রত্যেকটা ছেলেই চায় এটা। আমি যেটা মনে করলাম, নিজেকে নিজের কাছেই দোষী মনে হচ্ছে তার অভিযোগের পরিপ্রেক্ষিতে, কিন্তু আসলে যেটা সত্যি কথা, তার বাবার পাশে কিন্তু আমি ছিলাম। আমি শেষ করি ভাইয়া, তার বাবার পাশে আমি ছিলাম। সেটা আমি রমজান মাসে কিন্তু বগুড়াতে ছিলাম। বগুড়া ওখানে যখন হসপিটালে ভর্তি করানো হয় সেখানেও আমি ছিলাম। তারপর সেখান থেকে আমরা ঢাকা আসি, আলম এবং আমি। ঢাকা আসার পর আমরা জানতে পারি যে বাবার অবস্থা খারাপ। তখন কিন্তু আলম একটা কথা বলেছে যে আমার ফ্যামিলির কেউ ছিল না, আমার ফ্যামিলির লোকই এনেছে। বগুড়া থেকে তার বাবাকে ঢাকা এনেছে আমার ফ্যামিলির লোক, আমার ভাই এনেছে তাকে। আমার ভাই ড্রাইভ করে গাড়ি নিয়ে গিয়ে তাকে নিয়ে আসছে। তো ঢাকা আনার পর কিন্তু হসপিটালে ভর্তি করানোর সময় আমিই ছিলাম সাথে। ঢাকা এনে যখন হসপিটালে ভর্তি করানো হয় তখনও আমি ছিলাম, বগুড়াতে আমি ছিলাম। তাহলে তার বাবার সাথে আমি তার বাবার দেখাশোনা আমি কিভাবে করলাম না? তাছাড়া আর একটা বিষয় আপনারা খেয়াল করেছেন, তার বাবার অসুস্থতার বিষয়টা ফার্স্ট অফ অল আমিই কিন্তু সবাইকে জানাই, সবার দেশবাসীর কাছে দোয়া চাই। আমার মাধ্যমেই কিন্তু অনেকেই জেনেছে যে তার বাবা অসুস্থ। সেটা হচ্ছে আমার আইডির মাধ্যমে আমি পোস্ট করি যে আলমের বাবার জন্য সবাই দোয়া রাখবেন, সে অনেকটা অসুস্থ। তাহলে আমি তার বাবার পাশে ছিলাম না কিভাবে বলেন? আসলে হয়েছে কি, আমি যখন বাবাকে হসপিটালে ভর্তি করিয়ে বাসায় আসি, বাসা থেকে আমি হসপিটালে গিয়ে দেখি সে আসলে এখন বর্তমানে পরকীয়ায় আছে। ঠিক আছে, সে পরকীয়ায় লিপ্ত আছে। সে ওই পরকীয়া নারী হচ্ছে হসপিটালে। আমার শ্বশুরকে আমি হসপিটালে ভর্তি করিয়ে রেখে বাসায় আসছি। বাসায় এসে আমি রান্না করে সেই হসপিটালে গিয়ে দেখি সেইখানে অন্য নারী। তাহলে কোন নারী কি সেইখানে থাকতে পারে বলেন? প্রমাণটা আসলে আমি নিজেই, কারণ তার ওয়াইফ আমি, তার স্ত্রী। আমি তো তার সব খবরই আমি রাখি, তাই না? যেহেতু আমি তার স্ত্রী, আমি তাকে এই বিষয়টা নিয়ে বহুবার তাকে বলছি যে দেখো তোমার প্রথম স্ত্রী চলে গেছে, দ্বিতীয় স্ত্রীও চলে গেছে, আমি কিন্তু তৃতীয়, তুমি সেভাবে চলো। হ্যাঁ, আমি 3 নাম্বার স্ত্রী, তুমি সেভাবেই চলো যাতে 4 নাম্বার স্ত্রী তোমার করতে না হয়, কিন্তু সে 4 নাম্বার স্ত্রীও রেডি করে বসে আছে। তাহলে সে পরকীয়া করলে দোষ নেই, আর আমি কাজ করলে দোষ? আমি তো কাজই করেছি, আমি তো আর পরকীয়া করিনি। আসলে তালাক যে বিষয়টা বলছেন, এটা তার দেওয়ার রাইট আছে। একটা মানুষের ভাবনা লাগলে সে তালাক দিতেই পারে, তাই না? আরো একটা বিষয় মাথায় রাখতে হবে, যেহেতু আমরা লিগ্যালি হাজবেন্ড ওয়াইফ, সেক্ষেত্রে আমাকে লিগ্যাল ভাবেই তালাক দিতে হবে, তাই না? সে যদি ঢাকায় এসে তালাক দেয় আমার তো কিছু করার নেই, কারণ দোষটা তারই ছিল। সর্বশেষ মেয়েদের উপরেই কেন জানি দোষ চাপানো হয়, এবং দেশের মানুষ অলরেডি আমার উপরেই দোষারোপ করছে যে তার বাবার অসুস্থতায় আমি কেন ছিলাম না। কিন্তু কেন ছিলাম না সেটা তো কেউ বুঝতেছে না।
আসলে যে মেয়েটা ওখানে ছিল সেই মেয়েটা সবাইকে তার পরিচয় দিচ্ছিল সে আলমের স্ত্রী। কি বলবো বলেন, সত্যি কথা বললেই তো হচ্ছে মানুষ আসলে সত্যি ভাবে নেয় না। সে ওইখানে যারা ছিল সবাইকে হচ্ছে গিয়ে পরিচয় দিয়েছে সে আলমের স্ত্রী। আমি নিজে ফেস করেছি এটা। আমি যাওয়ার পর আমাকে বলে তোমার কি হয়, আমি বলি আমার শ্বশুর। বলতেছে ওইখানে মহিলারা বলতেছে যে আলমের কয়টা ওয়াইফ, তার কয়টা ওয়াইফ। আমি বলছি কয়টা ওয়াইফ মানে বর্তমানে তো আমি একাই আছি, আগে যারা ছিল তারা তো এখন কেউ নেই, আমি রিয়ামণি একাই আছি তার ওয়াইফ। না এই যে এখানে যে মেয়েটা আছে সে বললো তার ওয়াইফ। তখন তো আমি আকাশ থেকে পড়লাম, মানে মানুষ আমাকে ওইখানে অপমান করছে যে তার ওয়াইফ তো আছে, আমার নতুন করে পরিচয় দিতে হচ্ছে আমি কে। মানে তাহলে বোঝা যাচ্ছে যে মেয়ে ওইখানে ছিল সে তাদেরকে বুঝাইছে যে আমি হিরোইন, তার ওয়াইফ না, সে তার ওয়াইফ। তা যখন বাবাকে এনে হসপিটালে ভর্তি করানো হয় তখনকার, তারপরেও কিন্তু আমি অনেক কিছু সহ্য করেও বাবাকে দেখতে গিয়েছি বা ওইখানে থেকেছি, কিন্তু হুট করে সে সবকিছু অস্বীকার করছে। হ্যাঁ অবশ্যই, সে তো ওইখানে সে নিজেও ছিল। আমি যখন হসপিটালে গেছি তার সাথেই গিয়েছিলাম, তখন সে নিজেও ছিল। সে আমাকে বলছে মানুষের কথায় কান দিও না। কেন দিব না, সেখানে ওই মেয়ে আসবেই বা কেন? আমার শ্বশুরকে আমি বগুড়াতে দেখেছি, ঢাকা নিয়ে আসতে পেরেছি, সেখান থেকে তাকে হসপিটালে ভর্তি করাইতে পারছি। আমি থাকতে পারবো না হসপিটালে? আমি তো থাকতাম সেখানে সে অন্য মেয়ে এনে কেন হাজির করবে? তাও আবার সে যে যার সাথে পরকিয়া করে সেই নারী। দেন কি হয়েছে তারপর সেই মানসিক শারীরিক প্রত্যেকটা সেকেন্ডে আমাকে নির্যাতন করছে। আমি কি সোশ্যাল ওয়ার্কে এসে কখনো বলছিলাম আপনাদের কাছে যে সে আমার জন্য আমার সাথে এরকম কিছু করছে? এই যে রিয়ামণি মেয়েটা আজকে এই আমার সংসার ভেঙে যাচ্ছিল, আমি আমার বাসায় এসে আছি, ও অথচ এই মেয়ের সাথে কাজ করতেছে, এই মেয়ের নাকি হাজব্যান্ড ছিল, এই মেয়ের নাকি একটা বেবি আছে, এগুলা নিয়ে কত কিচ্ছা কাহিনী। আমি কি কখনো এসে আপনাদের কাছে বলছি? আমি রিয়া মেয়েটাকে ফোন দিয়ে পর্যন্ত বলছি যে দেখো তুমি হিরো আলম বলতে কেউ কাজ করতে চাইতো না, সবাই মানে মেয়েরা ঘৃণা করতো, ইগনোর করতো। আমি একমাত্র পার্সন যে আমি কাজ করছি, আমার ফ্যামিলি থেকে কত কথা শুনছি। তারপরে আমি সবসময় ভাবছি যে না, সে তো একটা মানুষ, তার সাথে কাজ করলে তো সমস্যা নাই। আমি কাজ করতে একটা পর্যায়ে তার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়, আমাদের বিয়ে হয়েছিল, এটা সবাই জানে। আমি বলবো না তো কি ও বলবে? আমার সফট কর্নার থেকে, আমার রাগ থেকে, আমার কষ্ট থেকে আমি বলতেই পারি, কারণ ঘর তো আমার ভেঙে গেছে, ওর ভেঙে গেছে, ও তো ঘর ভেঙে এসে আরেকটা ঘর ভাঙছে। ও কি ভালো মেয়ে? আপনারা বৈধ সম্পর্ক করছেন, সোশ্যাল মিডিয়াতে বলেন যে আপনারা হচ্ছে বিয়ে করছেন, এত মানুষের প্রশ্নের সম্মুখীন কেন হচ্ছেন? আপনারা বিয়ে না করে একে অপরের সাথে আছেন, যেভাবে আপনি সমাজকে কি উপহার দিচ্ছেন? মিথ্যা কথা হবে, ওর তো থাকার জায়গায় ছিল না, আশ্রয়টা আমি দিয়েছিলাম। ওর যে সার্কেল ছিল, ওর যে 500 মিউজিক ভিডিও করেছে, মশিকুলোর ডিরেক্টর ছিল, সেই ডিরেক্টর কোথায়? রুহুল ক্যামেরাম্যান, ওর এলাকায় যে কাজ করতো যারা 500 মিউজিক ভিডিও যে ভাইরাল করেছে, তারা কোথায়? তাদেরকে পান সোশ্যাল মিডিয়াতে? 5টা সিনেমা করছে, কখনো তাদেরকে ডাকছে? ও একটা স্বার্থ পড়লো, ওর মতো স্বার্থপর পৃথিবীতে নাই। ওর স্বার্থ উদ্ধারের জন্য যে কোনো মানুষকে কুরবানি দিতে পারে। যে ওর ঘর সংসার নাই তো, বলছি না, ওই মানুষের ঘর সংসার কি দাঁড়াবি? তুই কি হিরো আলমের বউ? তা তুই কি হিরো আলমের বউ? তুই হিরো আলমের বউ হলে প্রচার কর, বল যে হিরো আলমের বউ। তারপরে দেখ হিরো আলমের বড় বউ তো চুলগুলো একটা একটা করে ছিঁড়ে দিবে টেনে। তুমি যেটা করছো এটা ঠিক করছো না। আমার সাথে যা হয়েছে, তুমি জানো না আলমের ওয়াইফ আছে, 3টা বাচ্চা আছে, তোমার তো জানো। তুমি একটা মেয়ে হয়ে কেন আরেকটা মেয়ের সংসার ভাঙছো? আমি না বুঝে হিরো আলম তো, আমি তো হিরো আলমের সাথে কাজ করেছি, ওই টাইমটাতে আমি তো তাকে বিয়ে করতে চাইনি কখনোই। সে বিয়ে করার জন্য কি করেছিল আপনারা দেখেন নাই? আপনারা হচ্ছে ইউটিউবে সার্চ করেন, পেয়ে যাবেন। কি বলছিল যে নুসরাত নামের মেয়েটি এখন আমার সাথে কাজ করবে না, এখন অন্য বাহিরের প্রোডাকশনে কাজ করতে চাই, ওর সাথে আমার দীর্ঘদিন একটা সম্পর্ক আছে, যদি আমি এই মেয়েকে বিয়ে করতে না পারি তাহলে আমি আত্মহত্যা করব। একটা মাস্ক পরা ভিডিও আছে, আপনারা সার্চ করেন, পেয়ে যাবেন ইউটিউবে। কি করছিল? সামান্য একটা ব্যাপারে মারধর করেছিল, কোন মেয়ের সাথে মধ্যরাতে কথা বলছে তার জন্য তার নামে মামলা দিয়েছিল তার ওয়াইফ, তার বড়টা। এখন পর্যন্ত তার সাথে কিন্তু ঘর করছে। কই, আমি তো নুসরাত জাহান জিমু কখনোই তার নামে মামলা দেনি। তার তো কৃতজ্ঞ থাকা দরকার যে এই মানুষটা আমার জন্য, তার দুঃখের দিনে কেউ ছিল না, আমি একমাত্র ছিলাম সাথে। তার কে ছিল? যখন জনপ্রিয়তাটা মাত্র শুরু, সে ভাইরাল, সেই টাইমটাতে কে ছিল তার পাশে? এই যে আজকে অফিস, আজকে 5টা সিনেমা করছে, কার জন্য করছে? কিসের জন্য? আজকে গেট আপ চেঞ্জ, কত কিছু চেঞ্জ, এগুলা কে করাইছে? একমাত্র আমি পার্সন ছিলাম, কেউ ছিল না, কেউ কাজ করতো না তখন। আমি কি কখনো বলছিলাম এগুলা? আমি কি ওর বিয়ে করতে চাইছিলাম? ওর ফ্যামিলি দেখে আমি কি কারোর সংসার ভাঙছি? সংসার ভাঙলে ওর বড় বউয়ের অভিযোগ থাকবে আমার প্রতি। ওর বড় বউ কখনো আমাকে নিয়ে অভিযোগ করছে?
স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হতেই পারে, ইভেন সতীনে ঝগড়াও লাগতে পারে। সতীন কখনো তো মিতিন হতে পারে না। তার সাথে আমার ঝগড়া লেগেছিল কোনো একটা কারণে, আমি হয়তো বা আজে বাজে কথা বলছিলাম, সেও আমাকে বলছিল। আলম নিজের ঘরের কথা পাবলিসিটি করছে ভাইরাল হয়ে থাকার জন্য কিংবা আমাকে ছোট করার জন্য। তার এই দুঃখের দিনে কে ছিল? আমি ছাড়াই ঢাকা সিটিতে কে ছিল? আজকে রিয়ামনি আসছে, আজকে প্রিয়াঙ্কা চোপড়া আসছে, আহারে কত মেয়ে কত নায়িকা নিয়ে চলে, আর আমাকে মানে আজে বাজে কথা বলে যে নুসরাত কি ছিল, নুসরাতকে কোথা থেকে নিয়ে আসলাম, নুসরাতকে কোথা থেকে নিয়ে আসছিল আলম, এই ধরনের যে কথা বলে। দেখেন এখনো সময় আছে, ভালো হয়ে যান, ভালো হইতে টাকা পয়সা লাগে না। আর আপনি যেগুলো করছেন এগুলো মোটেও ভালো করছেন না। একটা মানুষের সাথে সংসার ছিল, ভেঙে গেছে, সম্পর্ক থাকতেই পারে, কিন্তু কাউকে নিয়ে আপনি যে মেয়েটাকে লেলিয়ে দিয়েছেন আমার পিছনে, এই যে আজে বাজে কথা, মেয়েটা আমাকে কি বলে, স্টুপিড মেয়ে। ডিভোর্স দেওয়ার পরেও কেন আলমকে নিয়ে কথা বলে? এগুলা আপনার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, আপনার মেয়ের বয়সই মনে হয় যে 17 বছর বয়স হয়ে গেছে, 2 দিন পর মেয়ে বিয়ে দিবেন, আপনার এখনো লজ্জা লাগে না এই ধরনের কাজ করে বেড়ান? নিজেকে এখনো ভাবেন যে আপনি আছেন, ইয়াং, এরকম কিছু মনে হয়? আপনাকে নিয়ে আমার কথা বলার কোনো ইচ্ছা ছিল না, শুধুমাত্র এই কষ্ট লাগা থেকে বললাম যে আপনি মেয়েটাকে কেন আমার পিছনে লালাই দিচ্ছেন। সবাইকে ছুড়ে ফেলে দেয়, ওর স্বার্থের জন্য সবাইকে ব্যবহার করে ও। আর মেয়েটা যে এত বড় বড় কথা বলতেছে, ও জানে ও আলম সম্পর্কে কি জানে? আমি ঘর করছি, আমার হাজবেন্ড সম্পর্কে আমার একটা আইডিয়া আছে, ওর কি আইডিয়া আছে? 2 দিনের মেয়ে ভাত পায় না, মানে কি যেন একটা কথা আছে না? আপনারাই বলেন এটা কি বলবেন? সমাজকে কি উপহার দিচ্ছে? তার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, 2 দিন পর কি দেখবে? এগুলা দেখবে। তার বড় ওয়াইফ আছে হচ্ছে তার বাবার বাসায়, খোঁজ নিয়ে দেখেন ওই মেয়ে তো মনে হয় আমার সাথে ডিভোর্স হওয়ার পর সুমি, যে বড় ওয়াইফ, সুমি বাবার বাসায় গেছে, যাওয়ার পর আর আসে না, আমি যতটুকু জানি। কারণ ওই মেয়ে কি করে, এই যে রিয়া মেয়েটা, ওর বাসায় কি করে? ওর যদি বড় ওয়াইফই থাকতো তাহলে সোশ্যাল মিডিয়াতে এত ভাইরাল না কেন? আমি ওই মেয়েটার বিরুদ্ধে অবশ্যই নিব, ডেফিনেটলি নিব, কারণ ওই মেয়েটাকে ইন্ধন যোগাচ্ছে হচ্ছে হিরো আলম। আলম না করলে আলমের পেজ থেকে কেন গেল ভিডিওটা? আলম যদি এগুলোর মধ্যে নাই থাকতো তাহলে আলমের যেই ইউটিউব চ্যানেলটা, অফিসিয়াল ইউটিউব চ্যানেল, সেখান থেকে গেছে, ওই মেয়ের আইডি থেকে গেছে। ওই মেয়ে সাহস কোথায় পাচ্ছে? আর একজন আর্টিস্ট, একজন সহশিল্পী হিরো আলমের তো নিজেরই আউট নলেজ নাই, ওই মেয়ের থাকবে কোথা থেকে? এরা তো দুইজনে চর্মরূপী, এরা কি ভালো মানুষ নাকি? ভালো মানুষ হলে কি আর ওই রিয়া চৌধুরী নাকি তাকে নিয়ে এই ধরনের কথা বলতে পারে? উনিও তো বলে নাই তাকে, হ্যাঁ তুই করে বলছে। স্টুপিড না? সে তো নিজেই একটা স্টুপিড, ওর তো শিক্ষাগত যোগ্যতা নাই, ও কিভাবে আরেকটা নায়িকাকে এই ধরনের কথা বলতে পারে? আমার কথা, তোমাদের সম্পর্ক আছে, তোমরা বিয়ে করছো, ভালো, ওকে ফাইন, তোমরা ঘরের মধ্যে রাখো। তুমি সিনেমা হলে পর্যন্ত কেন গেছো ভালো কথা, তুমি সাইডে দাঁড়াও, তুমি কিসের জন্য? আর আমি তো একবারের জন্য বলিনি, এর তো বলছে রিয়া আপা মেবি বলছে যে ওর হাত ধরে দাঁড়ায় আছে, আমি কিন্তু বলিনি একবারের জন্য, কারণ আমার বলার প্রয়োজন নেই, আমি বলবো কেন? আমি তো ওর সাথে ভিজিট করতে যাইনি, ভিজিট করতে গেছিল চিত্রনায়িকা রিয়া, তো সে ভিজিট করতে গিয়ে সে দেখতে পেয়েছে যে তার মূল্যায়নটা কতটুকু, আলমের জন্য এত কিছু করার পরেও যেহেতু আলম তাকে সম্মানটুকু করলো না, কিংবা যে মেয়েটা ওখানে পাশে দাঁড়ায়ছিল ওই মেয়েটা হচ্ছে তাকে নিয়ে উল্টাপাল্টা এই যে কমেন্টগুলো করছে যে তুই ফালতু মেয়ে কোথাকার। আসলে কি দেখেন, বাংলাদেশে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমাদের কিছু মানে ভাইরাল হওয়ার জন্য মানুষ বিভিন্ন ধরনের ইস্যু খোঁজে, আর হয় আমার নামে মামলা দিতে চাইবে, নয়তো নতুন করে আবার একটা নাটক তৈরি করবে, সেটা আলম নিজেই সাজাবে, এটা আমি জানি। ঠিক আছে, তো সাজাক, সমস্যা নাই, রাখে আল্লাহ মারেকে, সে যতই কিছু করুক আমার ক্ষতি কখনো করতে পারবে না। আমার আল্লাহ যদি আমার ক্ষতি না করে, সে তো করছে, এ জীবনে করছে না, সে হাজার নায়িকার সাথে কাজ করবে, স্ক্যান্ডাল কেন ছড়াবে, নিজের শরীরের মধ্যে কেন খারাপ কিছু মেখে নেবে? মেয়ে আমাকে নিয়ে কথা বলার সাহস কোথায় পায়? এই রিয়া চৌধুরীকে নিয়ে কথা বলার কোথায় সাহস পায়? তাহলে হিরো আলম এগুলো করাচ্ছে, এই জন্য এই সাহসগুলো পেয়েছে, তো সম্পূর্ণ দোষ হিরো আলমের। এখন উনি যদি তালাক দিয়ে দেয় আমার কিছু করার নেই, তাই না? আপনার ডিসিশন কি? আমি তার ডিসিশন মেনে নিব। আচ্ছা, উনি যদি তালাক না দেয়, আপনাকে যদি ঘরে না তোলে, সেক্ষেত্রে আপনি কি ব্যবস্থা নেবেন? আপনাকে ঘরে তুললো না, সংসারও করলো না, অন্য মেয়ের সঙ্গে পরকীয়া করলো, সংসার করতে এবং বিচ্ছেদ করলো না, আইনি ভাবে কোনো সমাধান করলো না, তার মতো তো থাকলো, সেক্ষেত্রে আপনি কি ব্যবস্থা নেবেন? এখন সেরকম কোনো চিন্তা নেই, কি ব্যবস্থা নিব, যখন নিব তখন জানানো হবে। আপনার প্রতি লাস্ট একটা কোশ্চেন, সেটা হলো আপনি এখন পর্যন্ত আলমের থেকে ডিভোর্স হননি, সো যেহেতু আপনার শ্বশুর মারা গেছে, আপনি বগুড়াতে তাকে দেখতে গেছেন কিনা, বা সেখানে যাওয়া আপনার উচিত ছিল কিনা? আমি যাইনি, কারণ সেখানে তার পরকীয়া যে মেয়েটা আছে উনি ওইখানে আছে, সেই কারণে আমি ওখানে যাইনি। যেহেতু আপনি তার বিবাহিত স্ত্রী, আপনার যাওয়াটা উচিত তো। পরকীয়ার জন্য যাবেন। এখন শুনেন, আপনি ভাইয়া, আপনি যদি একজন পরকীয়া নারী নিয়ে থাকেন, আপনার স্ত্রী কি সেখানে রাগ ক্ষোভ থাকবে না? তার
অবশ্যই। সে আপনার কাছে আসবে? সে তো অবশ্যই দূরে থাকবে, আপনি তো তাকে কষ্ট দিচ্ছেন। আপনার রাগটা তার প্রতি থাকতে পারে, বাট আপনার শ্বশুর মারা গেছে, সেখানে আপনার যাওয়া উচিত ছিল কি? শ্বশুরই তো স্বামী দিয়ে। ঘরটা তো আপনার, যেহেতু আপনার স্বামী সে তো করে কি আপনি চাইলে স্বামী নেই তো আমার নেই, তাহলে ঘর আমার কিভাবে হলো? তাকে তো স্বামী তো এখন অন্যজনকে নিয়ে আপনি তো আছে। তাকে বের করে দেবেন আপনার ঘর থেকে। আপনার না, আমি আমার রাগ অভিমান থেকে যাইনি আসলে, সত্যি কথা যেটা। যে হাসপাতালে যান নাই, দেখতে যান নাই, অমুক তমুক অনেক অভিযোগ করতেছে, আসলে এটা কি বললাম তো সেই বিষয়গুলো। আচ্ছা, কখনো কি বাধা দিয়েছেন যে পরকীয়া করো না? আচ্ছা, ওই নারীর নাম কি বলা যাবে কিনা, ওই নারীর নাম কি বলা যাবে কিনা? আরেকটা কোশ্চেন আপনি বারবারই এরা করছেন, আমার সংবাদকর্মী বন্ধুরা জিজ্ঞেস করেছেন যে আপনার সন্তানের কথা জিজ্ঞেস করেছে, এই ধরনের কোনো ইয়ে আছে কিনা? জাস্ট আপনি হ্যাঁ এবং না বলে দিলে, মানে জাতি জানতেছে, আপনাদের তো ভক্ত আছে, ফ্যান ফলোয়ার আছে, একটু যেহেতু আপনি এটা একটা ভিডিও বানিয়েছেন। হ্যাঁ, আমাদের 4টা সন্তান আছে, ঠিক আছে? আমাদের 4টা সন্তান, হিরো আলম আর আমার 4টা সন্তান। সেটা আপনার ঘরের একজন, হিরো আলমের আগের ঘরের 3 জন। আপনি তো একটা ভিডিও বানিয়েছিলেন যে হিরো আলমের সন্তান আমার পেটে, এই বিষয়ে এখন আপনি যদি কন্টেন্ট টেনে এনেও দেখছেন মিলন ভাই, ওটা তো আমার কন্টেন্ট ছিল ভাই, ওইটা নিয়েও প্রশ্ন করতেছেন। আচ্ছা রিয়াপা, ছেলের পুত্রবধূ হিসেবে আপনার শ্বশুরের প্রতি আপনার কি কোনো রাগ অভিমান ক্ষোভ ছিল? সেই কারণে আপনি জাননি? জি, বুঝতে পারি। মানে হিরো আলমের বাবা তো আপনার শ্বশুর হিসাবে তার প্রতি আপনার কোনো রাগ বা ক্ষোভ কোনো কিছু ছিল? আপনি সেই ক্ষোভের কারণে জাননি? পরকীয়া এটা উছিলা, আপনার স্বামী পরকীয়া করেছে, আপনার শ্বশুর তো পরকীয়া করেনি। আমরা দেখেছি শ্বশুররা স্ত্রী পুত্রবধূকে আদর করে, ভালোবাসে। আপনি শ্বশুর পরকীয়া করেছে বলেন? শোনেন, মৃত ব্যক্তিকে নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না, যদিও এটা না বললেই নয়। আমার শ্বশুর একদম মাটির মানুষ ছিল, ঠিক আছে? সে অনেক ভালো মানুষ ছিল, এলাকার সব মানুষই জানে সে খুব ভালো মনের মানুষ। আর আমাকে সে অনেক আদর করেছে, বা আমাকে নিজের মেয়ের মতো দেখেছে। তো তাকে নিয়ে আমার আসলে কিছু বলার নেই। যেহেতু একটা মানুষ অসুস্থ যখন ছিল, আমি তার টেক কেয়ার করেছি, আমি তাকে দেখেছি, হসপিটালে ভর্তি করিয়েছি। এত কিছু করার পরেও আপনি বললেন, নিজের মুখে বললেন আপনাকে তার মেয়ের মতো দেখতে। তো একজন মানুষ মরে যাওয়ার পরে আর কিছু থাকে না, তাহলে আপনি কেন গেলেন না? আপনার স্বামীর ক্ষোভ আপনার স্বামীর উপরে থাকবে, আপনার শ্বশুরের জন্য আপনি কেন গেলেন না? আমি এই যে একটা কথা বললাম, আমি আমার শ্বশুরকে আমার স্বামীকে দিয়েই পেয়েছি। যেখানে আমার স্বামী আমাকে কষ্ট দিচ্ছে, দুঃখ দিচ্ছে, আমাকে আঘাত করছে অন্য নারী নিয়ে, সেখানে আসলে আমি পারিনি আর কি। প্রত্যেকটা ছেলে। আর তাছাড়াও আরেকটা বিষয় আপনারা শুনেছেন যে আমাকে সে হুমকি দিয়েছে যে আমি গেলে আমাকে মেরেই ফেলবে। তো সেখানে আমি কিভাবে যাবো? এটা তো পরে দিয়েছে, আপনি যাননি বলে রাগ অভিমান থেকে। আমি যাব, সেখানে আমি যেতে চেয়েছি বাবাকে দেখতে, সে বলেছে দেখতে আসলে আমাকে মেরে ফেলবে। ঠিক আছে ভাই, আপনি থাকতে কিভাবে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে 8 মাস আগে থেকে আলম পরকীয়া করে, কিন্তু যখন কিনা আলম মারা গেল, এখন হচ্ছে যে গুগলে যদি আলমের নাম সার্চ করে পাওয়া যায়, তো গুগল কোন দেশের কোম্পানি? গুগল তো একটা ইন্টারন্যাশনাল কোম্পানি। তাহলে একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে আমাদের কোনো দেশের ছেলের যদি নাম থাকে, এবং ওই লেভেল থেকে উঠে আসা একটা ছেলে, একদম মানে প্রান্তিক লেভেল থেকে উঠে আসছে, একদম রুট লেভেল থেকে উঠে আসা একটা ছেলের যদি গুগলে যদি তার জীবনী ছাপা হয়, তাকে নিয়ে লেখা হয়, তো এটা আমাদের দেশের গর্ব, আমাদের গর্ব। আর হচ্ছে যে সংসদে হিরো আলমের চেয়েও হচ্ছে যে অনেকে আমরা যা বিগত দিনে দেখেছি, সংসদে অনেক যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, আমি তাদেরকে সম্মান দিয়েই বলছি যে অনেকের চেয়েও, অনেক সংসদ সদস্যের চেয়েও হিরো আলম যোগ্য আমি মনে করি। এলাকার লোকজন বলতেছে হিরো আলম যাকে নিয়ে 20 থেকে 30টা দেশে নিউজ করা হয়, সারা ওয়ার্ল্ডে ফেমাস, ওনাকে চিনে, উনি হচ্ছে আমাদের মানে বগুড়ার গর্ব, আমরা এবার ওকে এমপি বানাবো। দর্শকদের কিছু মতামত এমন পাওয়া গেছে। নিঃসন্দেহে যদি কোনো গ্রামের প্রত্যন্ত অঞ্চলের কোনো সন্তান, কোনো ছেলে যদি তাকে যদি ইন্টারন্যাশনালি, যে বললেন আপনারা 29টা 30টা চ্যানেলে তার নিউজ হয়েছে, যদি কান্ট্রিতে নিউজ হয়েছে, যদি সেটা হয়ে থাকে, আমি আবার সেই কথাই বলবো যে এটা আমাদের গর্ব, আমাদের দেশের গর্ব যে আমাদের একটা ছেলেকে নিয়ে 30টা কান্ট্রিতে নিউজ হয়। এটা তো আমাদের গর্বের বিষয়। আর আমরা যদি মনে করি যে এটা আমাদের সারা বাংলাদেশের মানুষের গর্ব,
তাহলে তার এলাকার কেন গর্ব হবে না, তার এলাকার কেন এলাকার লোকজন কেন আনন্দিত হবে না, খুশি হবে না? অবশ্যই হবে। আমি বগুড়াতে ছিলাম, এখানে কয়েকটা ওয়ার্ড কয়েকটা গ্রামে ঘোরার পরে অনেক মানুষ আলমকে সাপোর্ট দিচ্ছে, ওরা বলছে আমরা এবার আলমকে এমপি বানাবো, ওদের ধারাভাষ্য যেটা। আপনি একজন প্রযোজক সমিতি, চলচ্চিত্র একজন নেতা কিংবা একজন প্রযোজক, আপনি আসলে বগুড়াবাসী কিংবা আলমের উদ্দেশ্যে কি বলবেন? না, আপনি তো বললেন যে আপনি বগুড়া ঘুরেছেন, প্রত্যন্ত অঞ্চলে ঘুরেছেন, সেখানে বগুড়াতে হিরো আলমের অনেক সমর্থক। ভালো কথা, আপনার কথাই যদি ধরি যে হিরো আলমের অনেক সমর্থক এবং হিরো আলমকে নাকি এলাকার লোক বলছে এমপি বানাবে, তো ভালো কথা। হিরো আলম যদি এমপি হয়, তা আমার বিশ্বাস যে আমাদের প্রযোজক সমিতির একজন মেম্বার এমপি হলো, তাহলে অন্তত সংসদে যে ওর এলাকার কথার পরে অন্তত আমাদের কথাও বলবে, সেটা আমাদের এটা একটা পজিটিভ আমি মনে করি, এবং এটা আমাদের কাছে ভালো লাগবে যে হিরো আলম এমপি হচ্ছে, আমাদের সমিতির একজন মেম্বার এমপি হয়েছে। সে কোন দল করলো, কোন পার্টি করলো, সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হচ্ছে যে আপনার কথা মতো যে তার যদি এত জনপ্রিয়তা থেকে থাকে, সে যদি এমপি হয়ে যায়, আমরা তাকে অভিনন্দন জানাবো। বগুড়া কিংবা সাইড কিছু লোকে ওকে প্রশ্ন করে যে ও হয়তো বিনোদন জগতে অনেক কিছু করতে পারছে, এমপি হওয়ার যোগ্যতা নেই, এমপি হওয়ার পর ওই জায়গাটা ধরে রাখতে পারবে না। আসলে আপনার মতামতটা কি? অ্যাকচুয়ালি আমি এই মতামতের সাথে দ্বিমত পোষণ করি। সেটা হচ্ছে যে শিক্ষাগত যোগ্যতাই কিন্তু হচ্ছে শিক্ষিত না, শিক্ষিত হওয়ার মানে হচ্ছে যে জায়গা না। এখানে কিন্তু হচ্ছে যে আরো কিছু মেধা থাকে গড গিফটেড, যারা অনেক শিক্ষিত, যারা শিক্ষায় শিক্ষিত, তাদের থেকেও কিন্তু তাদের হচ্ছে যে বুদ্ধিমত্তায় তারা অনেক কিন্তু তারা হচ্ছে যে পারদর্শী। আর হচ্ছে যে আল্লাহ যাকে সম্মান দেয়, হিরো আলম নিঃসন্দেহে তো এখানে আমাদের বাংলাদেশের একজন মনে করেন যে মোস্ট মানে সুপার রেজাল্ট করা, বা একদম ধরেন ইঞ্জিনিয়ারিং ডাক্তারিতে ফার্স্ট হওয়া, ফার্স্ট ক্লাস ফার্স্ট পাওয়া, তাদেরকে তো মানুষ এত বলছে না, তাদের কেউ কিন্তু একজন এরকম বলছে না। কিন্তু হিরো আলমকে কেন বলছে? কারা বলছে? আমরাই তো বলছি, দেশের জনগণ, দর্শকই তো বলছে। তাহলে সেটা যদি দর্শকরা যদি তাকে সম্মান দিয়ে থাকে, অবশ্যই আল্লাহ বলেছেন যে মানুষের সাথে আমি আছি, যেখানে আমার বান্দারা আছে আমিও সেখানে আছি। এখন আল্লাহ যদি তাকে গড গিফটেড, এটা আমরা বলবো যে তাকে আল্লাহ তাকে সম্মান দিয়েছে, এটা নিঃসন্দেহে, এবং হচ্ছে যে দর্শক যদি তাকে সেইভাবে দেখে, তাহলে তো আমাদের সেখানে এইটা নিয়ে আসলে তার যোগ্যতা নিয়ে কথা বলার কিছু নেই। যোগ্যতা তো হচ্ছে যে জনগণই তার যোগ্যতা। আরেকটা জিনিস দেখলাম, আলমের এলাকায় কোনো শত্রু নেই, ও যেদিকে যায়, এখানে ফুটপাথ হোক, রাস্তায় হোক, জমিনে হোক, খেতে হোক, যেখানে সেখানে বসে ওদের সাথে চা খায়, ওদের সাথে বসে ভাত খায়। এখানে যেটা মাটির খের, এখানে বিছায়ও ভাত খায়। এখন ওরা বলতেছে যে আমরা এমন এমপি চাই যাদের কোনো শত্রু থাকবে না, যেদিকে মন সেদিকে একা একাই ছুটবে। আচ্ছা, এই জনপ্রিয়তা তো এইটাও তো একটা যোগ্যতা না? এইটা একটা যোগ্যতা। এটা যদি হচ্ছে যে সে যদি কৃষকের সাথে বসে মাঠে ভাত খায়, সে যদি একজন শ্রমিককে জড়িয়ে ধরে এবং তার কথা শুনে, তার দুঃখের কথা শুনে, এবং সে যদি তার জন্য কাজ করে, তো এইটা তো আমাদেরই আসলে গর্বের বিষয়। আর আমি মনে করি যে জনগণের নেতা, জনগণের ভোটেই তো নেতা নির্বাচিত হবে, জনগণের নেতা এমনি হওয়া উচিত, এভাবেই হওয়া উচিত। এবং এই প্র্যাকটিসটা অনেকদিন নাই আমাদের। অনেকেই হয়তো বড় বড় নেতা হয়, অনেকেই বড় বড় জায়গায় যায়, সংসদ সদস্য হয়, মন্ত্রী হয়, অনেক বড় আমলা হয়, কিন্তু আসলেই হচ্ছে মাটির কথা ভুলে যায়, শেকড়ের কথা ভুলে যায়। সেইটা যদি হিরো আলম না ভুলে, তাহলে অবশ্যই সে জনগণের জননন্দিত নেতা হয়ে থাকবে সবসময়। বগুড়া সদরে আওয়ামী লীগের প্রার্থী যে উনি একমাত্র বলতেছে যে আমার একমাত্র প্রতিদ্বন্দ্বী হইলে হিরো আলম, তাহলে ওই এত বড় একজন প্রার্থী কিংবা বগুড়া 6, বগুড়া 4, উনারা দুনজর বলতে হিরো আলমকে নিয়ে ওরা অনেকটা ভয় মানে ভিতরে কাজ করছে। আচ্ছা, এইটা যদি আপনি বলেন, এরকম একটা প্রশ্ন যদি করেন, তাহলে আমি বলবো যে আমাদের হচ্ছে যে এই যে এখন যে নির্বাচন কমিশন আছে, বা এই যে আন্দোলন চলছে, বা সরকার, নিশ্চয় এটা যদি আওয়ামী লীগ সরকার এখন ক্ষমতায়, আওয়ামী লীগের প্রার্থী যদি বলে যে আমার এখন প্রতিদ্বন্দ্বী হিরো আলম, তাহলে বুঝতে হবে যে নির্বাচন কতটা হচ্ছে নিরপেক্ষ হচ্ছে, নির্বাচন কতটা হচ্ছে যে মানে গ্রহণযোগ্য হচ্ছে, এখান থেকেই আসলে বোঝা যায়। তো সেটাই আমি বলবো যে এইটা
কিন্তু একটা নিরপেক্ষ নির্বাচনের একটা মানে পটভূমি বা প্রেক্ষাপট। এই হিসেবে হিরো আলম নিয়ে বলতে চাই, সেটা হচ্ছে হিরো আলমকে কিন্তু এই নির্বাচনের মাঠে মানে আপনার প্রতিদ্বন্দ্বিতা করতে বারবার মানে হাইকোর্টের দ্বার প্রান্তে মানে দৌড়াতে হয়েছে। এই বিষয়টা কেন, মানে তার প্রার্থীতা বারবার বাতিল করে দেওয়া হয়েছে। আচ্ছা, এইটা কিন্তু এই যে প্রশ্নটা যে তার প্রার্থীতা বারবার কেন বাতিল হলো, অ্যাকচুয়ালি এইটা তো নির্বাচন কমিশনের বিষয়, তাই না? আর যে কোনো বিষয়েরই হচ্ছে যে একটা প্রক্রিয়া আছে, একটা নীতিমালা আছে বা প্রক্রিয়া আছে বা নিয়ম কানুন আছে। তো সেই জায়গাটাতে যদি হচ্ছে যে সমস্যা থাকে সেটা হইতে পারে। আমি বলতে চাই যে হিরো আলমের বিষয়ে যেটা হয়েছে এটা অন্যদের ক্ষেত্রেও হয়েছে, অনেকেরই প্রার্থিতা বাতিল হয়েছে। এখানে যে শুধু হিরো আলমের, আমরা তো দেখেছি অনেক জায়গায় অনেক বড় বড় নেতারও হচ্ছে যে যারা অনেক মূল দলের অনেক বড় বড় দলের নেতাদেরও এরকম মাঝে মধ্যে তাদের হচ্ছে যে প্রার্থিতা বাতিল হয়েছে, আবার তারা হাইকোর্টে গিয়েছে, আবার তারা বিচার বিভাগে গিয়েছে, সেখান থেকে আবার তাদের প্রার্থিতা সেখানে চূড়ান্ত হয়েছে। তো এইটা আমি মনে করি যে এটা একটা নীতিমালা এবং এইটা একটা নিয়ম এবং আইনের প্রক্রিয়া। তৎকালীন সাবেক যে নির্বাচন সচিব ছিলেন তিনি কিন্তু বলেছিলেন যে হিরো আলম আমাদেরকে হাইকোর্ট দেখায়। তাহলে বিষয়টা কেমন হলো না যে হিরো আলমকে আসলে ছোট করা হচ্ছে, বা হিরো আলম নিজেই বলছে আসলে এটা আমার জন্য একটা ষড়যন্ত্র। মানে আমি তার একটা নিউজ কভার করেছিলাম যে বারবার কেন প্রার্থীতা বাতিল হয়, তখন সে বলছে আসলে আমার মানে চাচ্ছে না কেউ আমি এই সংসদে যাই। এই বিষয়টা না, সেইটা কথাটা যদি আমি শুনি নাই, কিন্তু কথাটা যদি এরকম হয় যে হিরো আলম আমাদের হাইকোর্টে নিয়েছে, এটা তো সত্যি কথা। কারণ হচ্ছে যে হিরো আলম হাইকোর্টে আপিল করছে এবং সেখানে আপিল করতে হইলে তো তাদেরকে ওইখানে যে উত্তর দিতে হবে, এবং সেটা তো আর এই তাদের অফিসে বসে হাইকোর্টকে উত্তর দিলে হবে না, ওইখানে যে বিচারকদের সামনে বলতে হবে। তো সেইখানে যাওয়া মানে তো সেখানে তো তাহলে সে হাইকোর্টে তাকে নিয়েছে হিরো আলম। আমরা সেটা এইভাবে দেখি, আমরা এটা না পেঁচিয়ে, আমরা এটা অন্যভাবে না দেখে, এটাকে ক্লামজি না করে বুঝি যে হিরো আলম কোর্টে গিয়েছে, বাদী হিসেবে বিবাদীকে তো অবশ্যই সেই কোর্টে যেতে হবে। তো সেই হিসেবে যদি সে বলে থাকে যে হিরো আলম আমাদেরকে হাইকোর্টে নিয়েছে, তো এইটা আসলেই রাগ করার বা মাইন্ড করার কিছু নেই। এইটা একটা মানে প্রক্রিয়া, বিচারিক প্রক্রিয়া। হিরো আলম হোক আর মানে এই হিরো আলম যদি না হয়, সে যদি শুধু আলম থাকতো, তাও যদি সে নির্বাচন করতো, নিশ্চয়ই কেউ তাকে বাধা দিতে পারতো না। এটা তার সাংবিধানিক অধিকার। সো হিরো আলম নির্বাচন করছে, সেইটা আমাদের আসলে এই বিষয়ে মন্তব্য করার কিছু নেই। সে একজন দেশের নাগরিক হিসেবে একজন তার হচ্ছে যে সাংবিধানিক অধিকারের জায়গা থেকে সে নির্বাচন করছে। অনেকে তো বলছে যে তার একটা আসলে নির্বাচন তার মুখ্য বিষয় না, সে এর মাধ্যমে মানে ইনকামের সোর্সের একটা মাধ্যম হোক না ভাই, মানুষ তো সবাই, আপনি আমি আমরা সবাই বেঁচে আছি ইনকামের জন্য। আমরা ইনকাম করব, আমাদের পরিবার আছে, সংসার আছে, আমরা সেই ইনকাম দিয়ে আমরা সিনেমা বানায় ইনকাম করি, আমরা এখন এই ইউটিউবে এই যে প্রোগ্রাম বানায় ইনকাম করি। এখন সে দাঁড়াচ্ছে নির্বাচনে, তার পিছিয়ে পিছিয়ে সবাই ঘুরছে, বা তার চ্যানেল আছে, সেখান থেকে তাকে দেখিয়ে যদি আর দর্শক যদি দেখে, সবচেয়ে বড় কথা হচ্ছে যে দর্শক যদি প্রোগ্রাম দেখে আর সেইটাতে যদি ইনকাম হয়, অসুবিধা কি, মন্দ কি? এলাকার থেকে আবার বোঝা যাচ্ছে যে এলাকায় অনেক লোকের ওকে সাপোর্ট দিচ্ছে, মানে এলাকার সবাই বলছে মানে প্রচারণার দিক দিয়ে হিরো আলম সবচেয়ে এগিয়ে আছে। প্রচারণার দিক থেকে হিরো আলম এগিয়ে আছে না অন্য কোনো প্রার্থী এগিয়ে আছে, এটা আসলে বলা যায় না, এটা আগাম কিছু বলা যায় না। এটা হচ্ছে যে তখনই বলা যাবে যখন নির্বাচনের যখন রেজাল্ট হবে, তখন আমরা বুঝতে পারবো যে কে আগিয়ে ছিল আর কে আগে আছে। এটা হয়তো বা এক জায়গায় গেলে দুইজন বলবে আমরা হিরো আলমের সমর্থক, আবার আর এক জায়গায় গেলে আরেকজন বলবে যে আমি হচ্ছে যে আর একজনের সমর্থক। তো সেইটা আসলে কথা না, কথা হচ্ছে যে নির্বাচনের পরেই আসলে নির্বাচনের ফলাফল জানা যাবে, এবং আমি মনে করি যে এই আগাম আসলে কোনো কিছুই বলা এটা আসলে যৌক্তিক না। তো আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।